আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাব, গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্দোস। অবরুদ্ধ উপত্যকাটিতে ফের বিমান এবং স্থল হামলার মধ্যে এমন ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন, গাজা একটি চাউলের দানাও প্রবেশ করতে দেব না। এরপর জানাবো, ১৮০ জন ইহুদিকে আলাকসায় প্রার্থনার অনুমতি। পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গণে একই সঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি দেয়া হয়েছে। আজ ইহুদিদের মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গেছে, খবর মিডল ইস্ট মনিটরের। এর আগে ৩০ জনের বেশি ইহুদিকে সেখানে প্রবেশ করতে দেয়া হতো না। অতিরিক্ত ইহুদি প্রবেশ করায় সেখানে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আনা হতে পারে আদালত অবমাননার অভিযোগ। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বলছে, ট্রাম্প প্রশাসন আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের পদত্যাগে বাধ্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে। এতে ট্রাম্প বড় রকমের শাস্তির মুখোমুখি হচ্ছেন। জানাবো, চীনের কৌশলের কাছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ যেভাবে বুমেরুং হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে চীন যে অনেক বেশি কার্ড হাতে রেখেছে তা ট্রাম্প পুরোপুরি বুঝতে পারেনি প্রথমে। এ অবস্থায় চীনের জয়ী হওয়ার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। বড় ধরনের ধরা খেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধে চীনকে টপকানো সম্ভব হচ্ছে না ট্রাম্পের। এবং সর্বশেষ জানাব, ভারতে ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারত, উস্কে দিচ্ছেন নরেন্দ্র মোদী এবং আদিত্যনাথ। সংশোধিত মুসলিম ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতবর্ষ এই পরিস্থিতিতে আরও উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগীনাথের বিরুদ্ধে। তারা সবসময় মুসলমানদের কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় সেজন্য তারা কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না দখলদার ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্দোস। তিনি এক বক্তৃতায় বলেছেন, আমরা গাজা একটি চাউলের দানাও ঢুকতে দেব না। অবরুদ্ধ উপত্যকাটিতে ফের বিমান এবং স্থল হামলার মধ্যে এমন তথ্য জানালো দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা। বুধবার ইসরায়েল জানিয়েছে, গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা প্রদান অব্যাহত থাকবে। খবর এএফপি এবং আল জাজিরার। কার্দোস তার বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের নীতি স্পষ্ট, কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। হামাসকে প্রতিহত করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। গত ২ মার্চ গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এতে সেখানকার মানবিক সংকট আরও তীব্র থেকে তীব্র হয়েছে। কার্দোস আরও বলেছেন, বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনাও করছে না। এই ধরনের সাহায্য শুরুর জন্য কোনো প্রস্তুতিও নেই। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ দেশটির কর্মকর্তারা গাজায় আটক ৫৮ জন জিম্মিকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হিসেবে সামরিক চাপকে উপেক্ষা করেছিল। উত্তর গাজায় সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন, হামাস একের পর এক আঘাত ভোগ করতে থাকবে। আমরা জোর দিয়ে বলছি যে তারা আমাদের জিম্মিদের মুক্তি না দিলে আমরা হামাসের উপর আরও চড়াও হব। হামাসকে কোনোভাবেই আমরা ছাড় দেব না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
180 ইহুদিকে আল-আকসায় প্রার্থনার অনুমতি। পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে 80টি ইহুদিকে প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার শতাধিক ইহুদিকে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গেছে, খবর মিডল ইস্ট মনিটরের। এর আগে একই সঙ্গে 30 জনের বেশি ইহুদি আল-আকসায় প্রার্থনা করতে পারবে না, তবে এবার সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে অনুমতি দেওয়া হলো। 1967 সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা। জেরুজালেমের প্রধান রাব্বানিয়াত ঘোষণা করেছেন, টেম্পল মাউন্টে আধ্যাত্মিকভাবে পুতপবিত্র ইহুদি ছাড়া অন্য কেউ প্রার্থনা করতে পারবে না, তবে বর্তমানে তা প্রায় অসম্ভব। অনেকেই অর্থোডক্স ইহুদি এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করেছে। এটা বৈষম্যমূলক আচরণ, সবারই প্রার্থনার অধিকার রয়েছে। এর আগে কয়েকজন মন্ত্রীও, বিশেষ করে দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ইহুদিদের সরাসরি আল-আকসায় প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছে, অবস্থায় পরিস্থিতি সহিংস রূপ নিতে পারে, সেখানে আবারও সহিংসতায় অনেক মানুষ মারা যেতে পারে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আনা হতে পারে আদালত অবমাননার অভিযোগ। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বলছে, ট্রাম্প প্রশাসন আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের দেশ থেকে বাধ্য করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ হতে পারে। বিচারক জেমস বসবার্গ এক রায়ে এই কথা বলেছেন। ট্রাম্প প্রশাসন গত 15 মার্চ তার জারি করা আদেশ উপেক্ষা করে একাধিক ভেনেজুয়েলার নাগরিককে ফেরত পাঠিয়েছে। উক্ত আদেশে এলিয়েন এনমেস অ্যাক্টের অধীনে তিনি অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কার স্থগিত করা হয়েছিল। তবে সরকারি পদক্ষেপে আইনজীবীরা দাবি করেছেন, যেসব অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিল, আদালতের রায়ের সময় তারা বিমান বা নৌপথে যুক্তরাষ্ট্রের জলসীমা ছাড়িয়ে গিয়েছিল, ফলে আদালতের আদেশে তখন কার্যকর ছিল না। তবে বিচারক বসবার্গ সেই যুক্তিকে চরমভাবে দুর্বল এবং অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন। বিচারক বলেন, এটি আদালতের নির্দেশের প্রতি সরাসরি অবজ্ঞা। যুক্তরাষ্ট্রের নির্বাহী শাখা যদি আদালতের আদেশের প্রতি এমন অমান্যতা দেখায়, তবে বিচার বিভাগের প্রতি সাধারণ জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে। বিচারক আরও উল্লেখ করে বলেছেন, প্রশাসন যদি নির্বাসিত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ফেরত এনে আদালতে আপিল করার সুযোগ দেয়, তবে তারা ফৌজদারি অবমাননার অভিযোগ এড়াতে পারে। তবে তিনি এটি স্পষ্ট করেছেন যে আদালত পুনঃপ্রবেশ বাধ্যতামূলক করে দিচ্ছে না। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতির বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে প্রায় 150টির বেশি মামলা চলমান রয়েছে। মামলাগুলোর রায় হলেই ডোনাল্ড ট্রাম্প আদালত অবমাননার অভিযোগে তার বড় শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের কৌশলের কাছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ যেভাবে বুমেরুং হয়ে উঠল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে চীন যে অনেক বেশি কাঠ হাতে রেখেছে তা ট্রাম্প হয়তো পুরোপুরি বুঝতে পারেনি প্রথম, তাই তারা শুল্ক বাড়িয়ে 245% পর্যন্ত করেছিল। কিন্তু চীনের কাছে এখন ধরাশয়ী যুক্তরাষ্ট্র। এ অবস্থায় চীনের জয়ী হওয়ার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। এর আগে গত 9 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করে দেন, যা আগের শুল্কসহ মোট 145% দাঁড়ায়। তবে গতকাল এই শুল্ক বাড়িয়ে 245% করেছেন। দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটির উপর কিছুদিন পরপর নতুন শুল্ক ঘোষণা করে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট চীনের উপর শুল্ক হার আরও বাড়িয়েছে, ফলে চীনা পণ্য এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 245-এ। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস অভিযোগ করে বলেছে, চীন বিশ্ববাজারকে সম্মান দেখাচ্ছে না। যবে 11 এপ্রিল চীন এই সিদ্ধান্তকে রসিকতা আখ্যা দিয়ে মার্কিন পণ্যের উপর সমপরিমাণ শুল্ক আরোপ করে। খবর দ্য কনভারসেশনের। তবে এই বারের চিত্র অনেকটা আলাদা। 2018 সালে বাণিজ্য যুদ্ধের সময় চীন আলোচনার পথে হাঁটলেও এবার তারা আরও দৃঢ় এবং কঠোর, কারণ এখন তাদের কাছে রয়েছে বেশ কিছু কৌশল। তারা যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করতে আগে থেকে কৌশল হাতে নিয়ে তারপর হাঁটছিল। এবার তারা তাদের খেল দেখালো। এতে ডোনাল্ড ট্রাম্পের উপর ভয়ানক এক যুদ্ধ নেমে এসেছে। পারবে কি যুক্তরাষ্ট্র সামাল দিতে?